সবাইকে নমস্কার। আমরা মোটামুটি এপ্রিল মাস চলে এসেছি, এপ্রিল মাসের মাঝামাঝি চলে এসেছি। তো এই সময় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বেশ গরমের জন্য ফোড়া বা গায়ে র্যাশ দেখতে পাওয়া যায় বা পুঁজ টাইপের জিনিসও হয়ে যায়। তো আজকে আমরা এটাই স্যারের সাথে আলোচনা করব যে বাচ্চাদের স্কিনে ব্যাকটেরিয়াল ইনফেকশন। স্যার, এটা নিয়ে একটু ডিটেলসটা বলবেন? হ্যাঁ, বাচ্চাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন অত্যন্ত কমন একটা টপিক, গরমের সময়তে স্পেশালি। যত ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তার মধ্যে আমরা প্রধান যেটাকে আজকে বলবো সেটা হলো ইম্পেটাইগো। এবার ইম্পেটাইগো এই যে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা যেটা হয়, এর আবার দুটো ধরন থাকে। একটাকে বলা হয় বুলাস ইম্পেটাইগো। বুলাস মানে হচ্ছে ফোস্কা 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 তৈরি হয় যাতে পুঁজ থাকে। আর একটা নন বুলাস ইম্পেটাইগো, যাতে ফোস্কা থাকে না, এত ফ্ল্যাসিড হয় মানে এত পাতলা হয়, ফোস্কাটা আপনিই ফেটে যায় এবং একটা ছোপ ছোপ স্পট আলসার, অনেক সময়তে একটা ক্রাস্টেড হানি ক্রাস্ট মানে মধুর মতো রং, শুকিয়ে যাওয়া মধুর মতো রং, এটা দেখতে পাওয়া যায়। এখন দেখো এই এই যে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বলছি, শুধু ব্যাকটেরিয়াল কেন, এই গরমের সময় বাচ্চাদের ভাইরাল ইনফেকশনই বলো, ব্যাকটেরিয়াল ইনফেকশনই বলো, ফাঙ্গাল ইনফেকশন বলো, খুব র্যাম্প্যান্ট। তো মোস্ট কমনলি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এখন এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা দুটো সাধারণ কমন ব্যাকটেরিয়া দিয়ে হয়। একটা হলো স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস আর একটা হলো স্ট্রেপ্টোকক্কাস পাইওজেনিস, দুটো ব্যাকটেরিয়া দিয়ে হয়। তার মধ্যে বুলাস এম্পেটাইগো, যেটা বুলাস এম্পেটাইগোর আমরা যখন ডিসক্রিপশন দিচ্ছি এবং ছবিও দিয়ে দেওয়া হবে, ছবিতে যাতে পেশেন্ট বুঝতে পারেন, দেখা যায় যে ফোস্কা হচ্ছে, বড় বড় ফ্ল্যাসিড একদম পাতলা পাতলা ফোস্কা হচ্ছে। এই ফোস্কাটা শুরুর দিকে মনে হয় একটা পরিষ্কার জল দিয়ে ভরা আছে, কিন্তু যত সময় যায় এটা আস্তে আস্তে পুঁজে ভরে যায়, একটা যেন স্তর দেখতে পাই, নিচের পাশটাতে পুঁজ জমেছে, উপর পাশটাতে জল জমে রয়েছে। এবং আমার মনে পড়ে আমি যখন টপিক্যাল এমডি করি, দুটো বাচ্চা এসেছিল একদম মানে টুইন বাচ্চা আর কি, গোটা গাটা পুঁজে ভরা, একদম থক 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 পুঁজে হয়ে রয়েছে, কিন্তু বাচ্চা দুটো দিব্যি খেলে বেড়াচ্ছে। আচ্ছা। মানে বুলাস ইম্পেটাইগোর বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চার মধ্যে সিস্টেমিক সিমটম, মানে শারীরিক সিমটম কিছু থাকে না, সেরকম জ্বর থাকে না, সেরকম লিম্ফ নোড ফুলে যাওয়া সেরকম থাকে না, বাচ্চা কোনো ইচিংও খিটখিট থাকে না? ইচিং থাকে, কোনো খুব একটা মানে শারীরিক যে কষ্টগুলো, মানে বাচ্চা জ্বরে আচ্ছা। কাতরাচ্ছে বা হুম। কষ্ট পাচ্ছে, জ্ঞান ফুলে গেছে বা বাচ্চা খিটখিটে খেতে পারছে না, সেরকম থাকে না। কিন্তু নন বুলাস ইম্পেটাইগো যেটার মধ্যে ফোস্কাটা সেরকম দেখতে পাওয়া যায় না, মুখের আশেপাশে ক্রাস্ট তৈরি হয়, যেন মনে হয় যেন মধু রেখে দিয়েছো, মধুটা একটু মানে ঘষে দেওয়া হয়েছে, ঘেটে দেওয়া হয়েছে এবং শুকিয়ে ড্রাই হয়ে গেছে, হুম। হানি কালার ক্রাস্ট বলা হয়। সেটা হচ্ছে নন বুলাস ইম্পেটাইগো। এবার নন বুলাস ইম্পেটাইগো আমাদের গরম টেম্পারেট যে ক্লাইমেট, সেখানে দেখা যায় স্টেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া থেকে বেশি হয়। তো এটা আবার খুব ছোঁয়াচে, এই দুটোই প্রচন্ড ছোঁয়াচে। হুম। নন বুলাস ইম্পেটাইগোর ক্ষেত্রে বাচ্চার জ্বর হতে পারে, একটু সিরিয়াস হলে পারে, লিম্ফ নোড ফুলতে পারে, বাচ্চা খিটখিটে হয়ে যেতে পারে, খাওয়া দাওয়া না করতে পারে। কিন্তু মোস্টলি দুটোই কিন্তু ট্রিটমেন্ট করলে খুব সহজে, যদি আর্লি আইডেন্টিফিকেশন হয় এবং প্রপার অ্যান্টিবায়োটিক পড়ে। প্রপার অ্যান্টিবায়োটিক কি আমরা কিছুক্ষণ পরে আলোচনা করছি। অ্যান্টিবায়োটিক যদি পড়ে, তাহলে ইন এ কোর্স ওভার এ পিরিয়ড অফ 7 days to 10 days এটা সম্পূর্ণ সেরে যায়। স্যার, তাহলে এটা হলে সিমটমটা কি, মানে প্যারেন্টসরা কি করে বুঝবে যে এই রোগটা হয়েছে তাদের বাচ্চাদের? সিমটম হচ্ছে যদি বাচ্চার মধ্যে দেখা যায় যে দুরকম ব্যাপার থাকতে পারে। এক হচ্ছে বাচ্চা আগে হেলদি ছিল, কোনো রকম প্রবলেম ছিল না, সাডেনলি গায়ের মধ্যে ফোস্কা ফোস্কা দেখতে পাওয়া যাচ্ছে, বা নাকের আশেপাশে, মুখের আশেপাশে হুম। হানি কালার ক্রাশ। মুখে বাচ্চাদের খুব হয়, কারণ স্ট্যাফাইলোকক্কাস যে ব্যাকটেরিয়াটা, সেটা অ্যান্টেরিয়ানিয়াস, নাকের সামনের যে স্তরটা আছে সেখানে বাসা বেঁধে থাকতে পারে। তো সেই জন্য এই সমস্ত জায়গায় বেশি হয়। আন্ডার আর্মসে, বগলে হতে পারে, কুচকির আশেপাশে, মানে যেখানে ব্যাকটেরিয়াটার বাসা বাঁধার জায়গা, হুম। পেডিনিয়াম, এই জায়গাগুলো হচ্ছে ক্লাসিক্যাল সাইট। তো এইখানে যদি দেখা যায় যে ফোস্কা তৈরি হচ্ছে, একটা আলসার হচ্ছে, যেখানে মধু মধু রকম মধু কালারের মানে হানি কালারের ক্রাস্ট, মানে ঘেটে ঘেটে যাওয়া ক্রাস্ট হয়ে রয়েছে, শুকিয়ে যাওয়া মধু পড়ে থাকলে যেরকম লাগে দেখতে, সেরকম হচ্ছে, তাহলে বাচ্চাকে, প্যারেন্টকে বুঝতে হবে যে এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি সাপোজ ধরো আগে থেকে কোনো রোগ ছিল, এক্সিমা ছিল, অন্য কিছু অ্যালার্জি ছিল, তাহলে তার উপর সেকেন্ডারি ইনফেকশন হতে পারে স্ক্র্যাচ হুম। করার ফলে, সেটাও একটা এর মধ্যে পড়ে। তো প্রিভিয়াসলি আনইনফেক্টেড স্কিনও হতে পারে, আবার প্রিভিয়াসলি ড্যামেজ স্কিন যেটা অ্যালার্জি ছিল তার উপরেও হতে পারে। এইভাবে বাচ্চাদেরকে, প্যারেন্টসকে বুঝতে হবে যে একটা আচ্ছা, তাহলে এরকম হলে প্রিভেনশনটা কি করে করবো? প্রিভেনশন এখানে খুব জরুরি হচ্ছে হ্যান্ড হাইজিন। হ্যান্ড হাইজিন মানে হুম। মানে হাত ধোয়ার ব্যাপারটা, যারা কেয়ার গিভার তাদেরকে ফ্রিকোয়েন্টলি হ্যান্ড ওয়াশ করতে হবে, সাবান জল দিয়ে হোক বা হ্যান্ড ওয়াশ দিয়ে হোক, এবং ক্লোরেক্সিডিনের যে বডি ওয়াশ গুলো হয় সেগুলোতে ইউজ করতে পারি আমরা। ক্লোরেক্সিডিন বডি ওয়াশ ইউজ করার একটা টেকনিক থাকে, আমরা সাধারণত ক্লিনে ইউজ করি কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা বলি যে 10 লিটার জল নিতে, 1 বালতি মতো জল নিতে, তার মধ্যে 1 গ্রাম খুব হালকা পিঞ্চ পাওয়ার একটা নিতে, এবং একটা লাইট পার্পল কালারের জল তৈরি হবে, মানে জলের মধ্যে, বালতির মধ্যে হাতটা ডোবালে হাতের রেখাগুলো দেখা যাবে। হুম। এরকম একটা সলিউশন তৈরি করে সেটা মগে করে নিয়ে জায়গাটা ক্লিন করে নিতে, যদি যে বাচ্চাটা ইনফেকশন হয়েছে। এবং সেই যদি বাড়িতে একাধিক বাচ্চা থাকে, যেহেতু এটা হাইলি কন্টাজিয়াস, খুব ছোঁয়াচে রোগ, মানে একজন বাচ্চা থেকে অন্য বাচ্চাদের হওয়ার খুব চান্স থাকে, সেই জন্য ওই বাচ্চার টাওয়েল, ওই বাচ্চার পোশাক আশাক, সেটা যদি সম্ভব হয়, সবসময় সম্ভব হয় না, যদি সম্ভব হয় একটু, কারণ বাচ্চারা সবসময় আলাদা করে রাখা সম্ভব হয় না, খেলাধুলা করবে, তাহলে যদি যতটা পসিবল
আলাদা করে রাখা যায় এবং শেয়ারিং না হয়। ফোমাইট অবজেক্টের মধ্যে যেমন টাওয়েল, বালতি, গামছা, বিছানার চাদর এগুলো যদি সেপারেট রাখা সম্ভব হয়, সেটা যদি একটু গরম জল করে পরিষ্কার করা যায়, আর যিনি কেয়ার করছেন তাকে ফ্রিকোয়েন্টলি হ্যান্ড ওয়াশ করা, এটা করতে হবে। যেহেতু ছোঁয়াচে, তাহলে যদি সেই বাচ্চা স্কুলে কিছুদিন না যায় তাহলে খুব ভালো হয়। এটা প্রিডিসপোজিং কন্ডিশন যদি থাকে, যেমন অনেক সময় মাথায় লাইস থাকে, স্ক্যাল্পের মধ্যে উকুন থাকতে পারে, সেটা অনেক সময়তে অনেক বাচ্চারা একসঙ্গে খেলাধুলা করলে হয়, কারণ স্ক্যাল্পে যখন স্ক্র্যাচ করে করে সেখানে ব্যাকটেরিয়া গুলো বাসা বাঁধে, সেখানে ইনফেকশন সৃষ্টি করে। যদি ফ্যামিলি মেম্বারদের অনেকের থাকে, সাপোজ ধরো বাড়ির মধ্যে 2-3 জনের বাচ্চা রয়েছে এবং বারবার ইনফেকশন হয়, বাচ্চাদের ক্ষেত্রে হয়তো ইম্পেটাইগো হচ্ছে, ফোরস্কা বুলাস ইম্পেটাইগো, নন বুলাস ইম্পেটাইগো হচ্ছে, বড়দের ক্ষেত্রে দেখা গেল বারবার ফোড়া হচ্ছে, কোনো ডায়াবেটিক পেশেন্ট আছে, তাহলে হোল ফ্যামিলির মধ্যে এটা ধরে নিতে হয় যে ওই ব্যাকটেরিয়াটা কলোনাইজ করে রয়েছে, ব্যাকটেরিয়াটা ওই ফ্যামিলির মধ্যে বাসা বেঁধে রয়েছে, তাহলে সেই ফ্যামিলির ক্ষেত্রে স্পেশাল ট্রিটমেন্ট লাগে। শুধুমাত্র অ্যান্টিবায়োটিক খেতে হবে এরকম নয়, হাইজিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু ট্রিক্স থাকে, অ্যান্টিবায়োটিক ক্রিম লাগানো, সেটা অ্যান্টিরিয়ার নেয়ার্সে, অ্যাক্সিলাতে, পেরিনিয়ামে, এরকম জায়গাগুলোতে 4-5টা জায়গা রয়েছে যেখানে আমরা দিনে বলি 2বার থেকে 3বার করে প্রত্যেক মাসে 10 ডেজ করে লাগান। এটা কলোনাইজেশনটাকে ভেঙে দেওয়ার একটা টেকনিক। তো এই জিনিসগুলো করতে হবে। আর যদি হয় এরকম, তাহলে প্রথমে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করতে পারি টপিক্যাল অ্যান্টিবায়োটিক, না সারলে সত্তর ডক্টরের কাছে দেখাতে হবে, কারণ এটা পোটেনশিয়ালি বিভিন্ন রকম কমপ্লিকেশনসও হতে পারে। স্যার তাহলে এর থেকে কমপ্লিকেশন কি হতে পারে? কোনো স্কার হওয়ার কমপ্লিকেশনস 2-3 রকম থাকে। এক হচ্ছে ধরো কসমেটিক কমপ্লিকেশন মানে দেখতে দাগ হওয়া, স্কার হওয়া, পিগমেন্টেশন হওয়া, যেটা মানে আমাদের ক্ষেত্রে আমরা অ্যাজ এ ডার্মাটোলজিস্ট অত বেশি কনসার্ন নই, কারণ একটা বাচ্চার হাতে পায়ে কোথাও স্পট পড়েছে, সেটা যত সময় যাবে আস্তে আস্তে এমনি কেটে যাবে। কিন্তু যদি বাচ্চা সেটাকে স্ক্র্যাচ করে দেয়, অনেক সময়তে ইচিং হয়, অ্যান্টিহিস্টামিন খেতে দেওয়া হয়, অনেক সময় ইচিং হয়, এবার যদি ডিপ স্ক্র্যাচ হয় তাহলে স্কার হতে পারে। স্কার হলে সেটা একটা বড় কনসার্ন হয়ে যায়। কিন্তু স্কার কারণ কি, বাচ্চাদের ক্ষেত্রে স্কারের চিকিৎসা করা খুব কঠিন, প্রায় করা যায় না, যতগুলো ডিভাইস বেস ট্রিটমেন্ট আছে বাচ্চারা অ্যালাউ করবেন না একদম করতে, প্যারেন্টসরাও অ্যালাউ করবেন না, ফলে স্কার হয়ে গেলে মুশকিল। আর আরেকটা হতে পারে সিস্টেমিক কমপ্লিকেশন। সিস্টেমিক কমপ্লিকেশন মানে যদি ধরো ব্যাকটেরিয়াটা স্ট্যাফাইলোকক্কাল বা স্ট্রেপ্টোকক্কাল, তার উপর কিছুটা চেঞ্জেস হয়ে যায়। যদি স্ট্যাফাইলোকক্কাল ব্যাকটেরিয়া হয় এবং প্রম্পট ট্রিটমেন্ট না হয়, তাহলে পোটেনশিয়ালি রিস্ক থাকে বাচ্চার মধ্যে ইনফেকশনটা সিস্টেমিক্যালি স্প্রেড করার, স্পেশালি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে কোনো কারণে, তাহলে সেটা বডির মধ্যে ছড়াতে পারে। স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়াটা একটা টক্সিন প্রডিউস করে, এক্সোটক্সিন এ, এক্সোটক্সিন বি, সি, ডি এরকম রয়েছে। তো এ আর বি এই ধরনের টক্সিনটা বেশি দেখতে পাওয়া যায় নর্মালি ডে টু ডে প্র্যাকটিসে, এবং এটা অনেক সময়তে লোকালি যখন কাজ করে তখন ওরকম ফোসকা তৈরি হয় গোটা গোটা। আর যদি সিস্টেমিক্যালি ছড়ায় তাহলে একটা সিরিয়াস ইনফেকশন সৃষ্টি হয়, সেটা গোটা বডির মধ্যে আস্তে আস্তে গোটা বডির অনেকটা স্কিন উঠে যাওয়ার রিস্ক থাকে। আর যদি স্ট্রেপ্টোকক্কাস থেকে ইনফেকশন হয়, স্ট্রেপ্টোকক্কাস যদি একটু সিরিয়াস মাত্রায় ইনফেকশন হয়, তাহলে জ্বর, লিম্ফ নোডে ব্যথা, এবং কারো কারো ক্ষেত্রে রেয়ারলি যদিও কিডনির এফেক্টস হতে পারে, এবং সেটা ট্রিটমেন্ট করার পরেও অনেক সময়তে হয়। তো এরকম ধরনের দু রকমের কমপ্লিকেশন আমরা সাধারণত দেখি। তাহলে স্যার কখন আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত ট্রিটমেন্টের জন্য? দেখো, এটা যেহেতু ছোঁয়াচে রোগ, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটাকে অবহেলা করার তো কোনো প্রশ্নই নেই। এটা আমরা আগের এপিসোডে যেরকম আলোচনা করেছিলাম প্যাপুলার আর্টিকেরিয়া, যে ইনসেক্ট বাইট অ্যালার্জি, আপনি একটু ক্যালামিন লাগিয়ে জামা কাপড় পরিয়ে সামলে দিতে পারবেন, এটা সেরকম নয়। এক্ষেত্রে প্রম্পট ট্রিটমেন্ট দরকার, একদম ডেফিনিট অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। অ্যান্টিসেপটিক সলিউশন অনেক সময়তে অ্যাডজুভেন্ট হিসেবে কাজ করতে পারে। অ্যান্টিসেপটিক সলিউশনের মধ্যে ব্লিচ বাথ ইউজ করা যায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা যায়, যেটা আমরা হালকা পিঙ্ক কালারের যে সলিউশনের কথা আমরা বললাম সেগুলো ইউজ করা যায়। আবার টপিক্যাল অ্যান্টিবায়োটিকের মধ্যে ফুসিডিক অ্যাসিড, মিউপুরেসিন, রেটাপামোলিন, ওজেনক্সাসিন এই ধরনের বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক রয়েছে, সেটা দিনে 2 থেকে 3 বার করে দিন 7-10 লাগালে কমে যায়, যদি অল্প জায়গায় থাকে। কিন্তু বেশি জায়গায় থাকলে এটা উইদাউট ফেল অ্যান্টিবায়োটিক ওরালি দিতে হবে। এখন ওরাল অ্যান্টিবায়োটিকের মধ্যেও কিন্তু অনেক ব্যাপার রয়েছে। কিরকম ব্যাপার, যে কোনো কোনো কমিউনিটিতে কোনো জায়গাতে কোন অ্যান্টিবায়োটিক বেশি ভালো কাজ করবে সেটা কিন্তু ভ্যারি করে। মানে ইউনিভার্সালি সমস্ত জায়গাতে যে কোয়ামক্সিক্লাব খেলে ভালো কাজ করবে, অ্যামোক্সিলিন কার্বনিক অ্যাসিডের কম্বিনেশন কাজ করবে সেরকম নয়। কোথাও যে ক্ল্যারিথ্রোমাইসিন কাজ করছে, কোথাও দেখা যায় যে ক্লিন্ডামাইসিন কাজ করছে। ফলে লোকাল একটা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স প্যাটার্ন যারা প্র্যাকটিস করছেন তারা সেই এলাকার সম্বন্ধে ওয়াকিবল থাকেন সচরাচর। যেটা হসপিটালগুলোতে নর্মালি যেটা করা থাকার কথা, যে একটা অ্যান্টিবায়োটিক প্রোটোকল থাকে, যে এই হাসপাতালে ভর্তি হলে আমরা প্রথমে অ্যান্টিবায়োটিক ট্রাই করবো। এগুলোর ক্ষেত্রেও প্রথমে আমরা অ্যামোক্সিসিলিন ক্লাবনিক অ্যাসিডের কম্বিনেশন বা ক্লারিথ্রোমাইসিন এই সমস্ত ইউজ করতে পারি। এবার ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিকে যদি কাজ না হয়, ক্লক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন এগুলো ইউজ করা হয়। কিন্তু যদি ফার্স্ট লাইন কাজ না করে তখন সেকেন্ড লাইন, থার্ড লাইন এবার চেঞ্জ হয়। এখন অনেক সময়তে দেখা গেল অনেক সময়তে আমাদের পেডিয়াট্রিশিয়ান রেফার করেন, তারা ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিকটা দিয়ে পাঠান, হয়তো ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, কাজ হচ্ছে না, তখন প্যারেন্ট এলেন 2 দিন বা 3 দিন পরে কমছে না বলে,
তাকে সেকেন্ড বা থার্ড লাইন অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, তখন প্যারেন্টের মাথায় কোশ্চেন হয় যে শুধু শুধু আমরা অ্যান্টিবায়োটিক কিনে যাচ্ছি, অ্যান্টিবায়োটিক নষ্ট হচ্ছে বা টাকা নষ্ট হচ্ছে, বা হয়তো এরকম ভাবতে পারেন যে অ্যান্টিবায়োটিক চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। ব্যাপারটা এরকম ভাবে ভাবা উচিত নয়, কারণ যেটা গাইডলাইন থাকে বা সারা পৃথিবী জুড়ে যা টেক্সট বুকের গাইডলাইন থাকে, এটা তো আমি আমার ইচ্ছা মতো একটা বানিয়ে দিতে পারি না। আমরা তো শুধু গাইডলাইনটা ফলো করা আমাদের কাজ, গাইডলাইন তৈরি করাটা ইন্ডিভিজুয়াল ডক্টরের কাজ নয়। তো যে গাইডলাইনটা সারা পৃথিবী জুড়ে থাকে যে ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক, প্রথম পেশেন্ট এলে তুমি কি অ্যান্টিবায়োটিক দেবে, ইউজুয়ালি বলা হয় যে কালচার সেন্সিটিভিটি করে অ্যান্টিবায়োটিকটা দিতে। এবার কালচার সেন্সিটিভিটি মানে হচ্ছে যে সোয়াবটা তুমি যেখানে রসটা বেরোচ্ছে, যেখানে ঘাটা হচ্ছে, সেখান থেকে স্যাম্পল নিয়ে ল্যাবে পাঠাবে। ল্যাবে রিপোর্টটা আসতে 2 থেকে 3 দিন সময় লাগবে। এখন 2-3 দিন তো আমি ওয়েট করতে পারি না, তাহলে এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক এটা দিতে হবে। এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিকটা ডিপেন্ড করবে সেখানকার ড্রাগ সেন্সিটিভিটি প্যাটার্ন নর্মাল যেটা থাকে সেটা দিতে, বা অনেক সময় একটা কমন অ্যান্টিবায়োটিক যেটা সেই ডক্টর যেটা প্রেসক্রাইব করে অভ্যস্ত, যেটা তার কনফিডেন্স রয়েছে সেটা দিতে। কিন্তু ধরো 2 দিন বা 3 দিন পর যে রিপোর্টটা এলো, সেই রিপোর্টে দেখা গেল যে সেই যে অ্যান্টিবায়োটিক দেওয়া ছিল সেটা রেজিস্ট্যান্ট, সেটা কাজ করবে না, তাহলে অবভিয়াসলি চেঞ্জ করতে হবে। সুতরাং এই যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন অ্যান্টিবায়োটিক, আমি তো অনেকে কোশ্চেন করতে হবে থার্ড লাইন অ্যান্টিবায়োটিক প্রথমে দিয়ে দিলে হয়। থার্ড লাইন অ্যান্টিবায়োটিক মনে হচ্ছে হায়ার জেনারেশন অ্যান্টিবায়োটিক, স্ট্রঙ্গার অ্যান্টিবায়োটিক উইথ মোর সাইড এফেক্টস। তো সমস্ত পেশেন্টকে যদি আমি থার্ড লাইন, থার্ডের পর ফোর্থ, ফোর্থের পর ফিফথ, তারপর সিক্স, এভাবে তো লাইন চেঞ্জ হতে পারে না। তাহলে এই কারণে এম্পিরিক্যাল যে অ্যান্টিবায়োটিকের চয়েসটা অলওয়েজ লোয়ার জেনারেশন বা ন্যারো ডাউন থেকে করলে ভালো, যেটা একদম স্পেসিফিক কাজ রয়েছে। কিন্তু যদি দেখা যায় রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেটা এখন আমাদের দেশে প্রচুর হচ্ছে, মানে অবিমিশ্রকারিতা বলা, মানে ইনডিসক্রিমিনেট ইউজ এবং র্যাম্প্যান্ট ইউজ। প্রথমেই একটা জ্বর হলো, সর্দি হলো, দুম করে একটা অ্যান্টিবায়োটিক খাই দিলাম এবং 2 দিন পরে জ্বরটা কমে গেল, অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলাম। অ্যান্টিবায়োটিকটা প্রপার দেওয়া, ফুল ডোজ দেওয়া, এবং যদি সেটা রেসপন্স না করে তাহলে কালচার সেন্সিটিভিটি গাইডেড সেকেন্ড লাইন বা থার্ড লাইন অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত। তো এই অ্যান্টিবায়োটিকের ইউজেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা ফসকা হয়েছে মানে দোকানে গিয়ে একটা বোতল কিনে নিয়ে চলে এলাম, 2 চামচ খাওয়ালাম, একটু কমলো কি কমলো না, আবার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করলাম, এই করতে করতে বেসিক যে অ্যান্টিবায়োটিক সেগুলো আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। ওকে, থ্যাংক ইউ স্যার। তো প্যারেন্টসদেরকে বলবো বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, আর অবশ্যই যদি কোনো স্কিনের প্রবলেম হয় একবার ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। দেখা হবে আবার পরবর্তী এপিসোড। নমস্কার। নমস্কার।